প্রিয় দর্শক শ্রোতা এবং আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি পরিসংখ্যান অধ্যায়। অধ্যায়টি হচ্ছে 17 অধ্যায়। এখানে দেখতে পাচ্ছ কিছু সূত্রের কালেকশন আমি লিখে রাখছি, যেটা দেখে তোমরা অবশ্যই জেনে গেছো যে আমরা কি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে মধ্যকে 3টা সূত্র লিখে রাখছি আমরা, যেটা হচ্ছে প্রথমটা কি হয়েছে, অবিচ্ছিন্ন উৎপাদ্যের ক্ষেত্রে আমরা যদি একটু কল্পনা করি তাহলে দেখা যাচ্ছে যে অবিচ্ছিন্ন উৎপাদ্যগুলো কোনগুলো সেগুলো আমরা খেয়াল করি যদি, তাহলে এই সূত্রগুলো বলবে কেমন শিখলা, যেগুলো হচ্ছে 1, যদি এভাবে লিখি আমরা 1 2 3 4 5 এই আকারে যদি থাকে তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে অবিচ্ছিন্ন উৎপাদ্য ধরা যায়। এটা হচ্ছে অবিচ্ছিন্ন উৎপাদ্য, এগুলো ধরা যায়। যদি বিচ্ছিন্ন উৎপাদ্যগুলো থাকে সেগুলো কেমন, বিচ্ছিন্ন উৎপাদ্যগুলো থাকবে যেমন ধরো 10 থেকে 11 থেকে অথবা 10 থেকে 20, তারপর কি আছে 21 থেকে 30 এভাবে যদি থাকে এই মানগুলোকে বলা হয় বিচ্ছিন্ন উৎপাদ্য। তাহলে এখানে তোমাকে অবশ্যই কল্পনা করতে হবে যে বিচ্ছিন্ন কোনগুলা, এগুলো অবশ্যই তোমাকে এই বিষয়ের উপরে ধারণা থাকতে হবে। তাহলে দেখো এখানে আমি বলছি যে অবিচ্ছিন্ন উৎপাদ্যের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের দুইটা সূত্র লিখছি। তার মানে কি আছে, এখানে অবিচ্ছিন্ন উৎপাদ্যের ক্ষেত্রে দুইটা সূত্র রয়েছে, একটা যদি জোড় সংখ্যা থাকে এবং আরেকটা যদি বিজোড় সংখ্যা থাকে। জোড় আছে এটা, বিজোড় হচ্ছে এটা। তাহলে এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। যেমন এখানে যদি n এর মান জোড় হয়, কোনো কারণে n এর মান যদি জোড় হয় তাহলে তোমাদের n এর মান ধরো দেওয়া আছে 10, কোনো কারণে 10 আসছে, অথবা n সমান আসছে কত 50 আছে, এরকম যদি থাকে, অথবা ধরো n এর মান আছে কত 40, এগুলো কি জোড় সংখ্যা না? যদি জোড় সংখ্যা থাকে তাহলে তোমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে যদি বিজোড় সংখ্যা উৎপাদ্যের মানগুলো আসে, অর্থাৎ n এর মান যদি বিজোড় সংখ্যা হয়, গণসংখ্যার মান যোগ করছো তাহলে ওখানে মানগুলো আসছে বিজোড়, তাহলে n সমান যদি ধরো 9, n সমান ধরো আসছে কত 29, তারপর n সমান আসছে ধরো আসছে ধরো 45, এই আকারে আসছে মানগুলো। এগুলো কি বিজোড় না? দেখো তো এগুলো কি বিজোড় না? যদি বিজোড় হয় তাহলে এই ছোট্ট একটা সূত্রের মাধ্যমে আমরা মধ্যকের এই যে কততম পদ সেটা আমরা বের করতে পারবো, কততম পদ সেটা আমরা সহজে বের করতে পারবো। তাহলে আমরা একটু অঙ্ক দিকে একটু খেয়াল করি বা লক্ষ্য করি, আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বুঝতে পারবা, বইয়ের বা অনুশীলনীর অঙ্কগুলো যদি খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবা। তাহলে আমরা একটু অনুশীলনী অঙ্কের দিকে যাই। অনুশীলনী অঙ্ক কি রকম রয়েছে একটু দেখি আমরা, যে এখানে মধ্যক নির্ণয়ের সহজ কি কৌশলগুলো রয়েছে সেগুলো একটু দেখব। অনুশীলনী অঙ্ক নাম্বার দেখো, ধরো আমরা একটা অঙ্ক এখানে তুলে নিই তাহলে ভালো হবে। এখানে অনুশীলনী অঙ্কগুলো আমরা ওইভাবে করতে পারছি না। দেখো দেওয়া আছে ধরো 11 12 আবার 11 10 9 7 4 3 2 9 4 3 এই আকারে আরো দেওয়া আছে। আমরা এই কয়েকটা দিয়ে মানটা আমরা শিখে নিই। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা মধ্যক বের করতে চাই তাহলে আমাদের কিছু কিছু রুলস থাকবে, কিছু নিয়ম থাকবে। সেই নিয়ম এবং রুলস গুলো যদি আমরা কল্পনা করি বা দেখি তাহলে কিন্তু আমরা বের করতে পারবো। এখানে যদি আমরা একটু সারণী তৈরি করি, একটা যদি সারণী তৈরি করি তাহলে কেমন হয়, সারণীটা যদি তৈরি করে ফেলি আমরা, মধ্যক নির্ণয়ের জন্য যদি সারণী তৈরি করে ফেলি তাহলে কেমন হয় সেটা একটু দেখো, খেয়াল করবা। এখানে লিখলাম আমরা ধরো শ্রেণী ব্যক্তি, এই পাশে লাগলাম হচ্ছে গণসংখ্যা, এই পাশে লাগলাম টালি চিহ্ন। এটা তো অবশ্যই বুঝতে পারছো যে এটা কি আকারে হয়, বুঝতে তো পারছো, অবশ্যই বুঝতে পারছো। এখানে একটু খেয়াল করবা, এখানে খেয়াল করবা ভালো করে, যে এখানে লিখছে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি নির্ণয় করার জন্য তোমাকে অবশ্যই এখানে সর্বোচ্চ মানটা কল্পনা করতে হবে এবং সর্বনিম্ন মানটা কল্পনা করতে হবে। সর্বনিম্ন মান কত আছে 2, সর্বনিম্ন মান রয়েছে কত 2। তাহলে এখানে খেয়াল করবা সর্বনিম্ন মান 2 থেকে শুরু করব। শ্রেণী ব্যবধান কত নিবা, শ্রেণী ব্যবধান অবশ্যই এখানে উল্লেখ থাকতে পারে, অনেক সময় নাও থাকতে পারে। আমরা সর্বনিম্ন শ্রেণী ব্যবধান নেই 5, আরো কম নিতে পারো যদি উল্লেখ থাকে, তাহলে সেই ক্ষেত্রে শ্রেণী ব্যবধান কম নিতে পারো। তাহলে আমরা 2 থেকে যদি 5 কল্পনা করি তাহলে কত হয় 2 3 4 5 2 3 4 5 6, 5 পর্যন্ত যেতে হবে 2 3 4 5 6।
অর্থাৎ আমাদের মানটা আসছে 2 থেকে 6 পর্যন্ত। কত থেকে? 2 থেকে 6 পর্যন্ত। এরপর একটু খেয়াল করবা, কত আছে? 6 পর্যন্ত লিখছি আমি, তাহলে আর পরবর্তীতে 6 লেখা যাবে না। এরপর পরবর্তী সংখ্যা হবে কত? 7 থেকে আমরা একটু গণনা শুরু করি। 7 8 9 10 11, তাহলে আমরা 5 পর্যন্ত যদি যাই তাহলে কত আসছে? 7 থেকে 11। এখন একটু খেয়াল করে দেখো, এখানে মান আছে কত? 12 পর্যন্ত মান আছে, সর্বোচ্চ মান আছে 12। এখানে আরো মান থাকতে পারে, এখানে কিন্তু আরো মান থাকতে পারে। সেই ক্ষেত্রে ওরা কিন্তু ওইখানে এই সুন্দরভাবে ওই চারটা কিন্তু দিয়ে রাখবে, যে মানগুলো নির্দিষ্ট আকারে থাকবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখো, এখানে আমরা একটু লিখে রাখি, তাহলে কত আসছে? এবার 12 থেকে কত পর্যন্ত যাব? একটু হিসাব করে দেখো, 12 থেকে গুণ তোমরা আসছে কত? 16। এখন খেয়াল করবা, এই 2 থেকে 6 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, অর্থাৎ 2 থেকে 6 এর মধ্যে কোন কোন সংখ্যা রয়েছে এবং কতবার রয়েছে সেটা একটু খেয়াল করবা। দেখো এখানে 2 আছে কয়বার? একবার। ঠিক দেনি আমরা 2, তার মানে 2 থেকে 6 এর মধ্যে আছে এটা 3, 2 থেকে 6 এর মধ্যে আছে এখানে একটা 3, এটাও তাই, এটাও তাই। আর কি আছে দেখো, একটু খেয়াল করে দেখো, এই যে একটা আছে। তাহলে সংখ্যাগুলো একটু খেয়াল করে দেখো কতগুলো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে গণসংখ্যার চিহ্নটি লিখব 5, এবং এখানে টালি চিহ্ন যদি আমরা কল্পনা করি তাহলে একটু খেয়াল করে দেখো, ওই পাশে এই পাশে খেয়াল করে দেখো, তাহলে টালি সংখ্যা একটু ইয়ে করো, দেখো কত হচ্ছে 5। তাহলে গণসংখ্যা যদি এখানে 5 থাকে, টালি চিহ্ন কত হবে? 5। আমরা কিন্তু টালি চিহ্ন এইভাবে দিয়ে থাকি। এরপর একটু খেয়াল করো, এখানে কত রয়েছে? 7 থেকে 11 পর্যন্ত কত রয়েছে? 7 থেকে 11 পর্যন্ত একটু গুণ। একটা রয়েছে, দুইটা রয়েছে, তিনটা, চারটা, পাঁচটা, আর কি রয়েছে? 6টা রয়েছে। তাহলে আমরা এখানে লিখব কি? 6। কত আসলো? 6 আসছে। তার মানে এখানে 7 থেকে 11 এর মধ্যে গণসংখ্যা আসছে 6 পর্যন্ত। তাহলে এখানে টালি চিহ্ন হবে কতটা? 6, অর্থাৎ 6টা হবে। টালি চিহ্ন আমরা একটু কাঠির মধ্যে দিব, একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে একটা, পাঁচটা, এবং আরেকটা রাখতে হবে সাইডে। এইটা আমার হয়ে গেল 6টা এখানে টালি চিহ্ন। আমরা অষ্টম শ্রেণীতে এই টালি চিহ্ন সম্পর্কে ভালোভাবে ধারণা জানি, কিন্তু এখানে এসে একটু আপডেট হয়েছে, সেটা হচ্ছে বিচ্ছিন্ন মধ্যক নির্ণয়। বিচ্ছিন্ন চলক থাকলে এখানে মধ্যকগুলোর নির্ণয়ের সূত্রটা একটু চেঞ্জ। তাহলে আমরা মানে গত শ্রেণীতে যেগুলো শিখছি সেগুলো একটু রিভাইজ দিয়ে পরবর্তী সূত্রটিতে যাব আমরা। একটু খেয়াল করো, এরপরে দেখো আছে কত? 12 থেকে 16। তাহলে দেখো এখানে 12 থেকে কত রয়েছে? 16 মধ্যে, তাহলে রয়েছে কত? একটা। তাহলে আমরা এখানে দিব কত? 1। তাহলে এখানে কত আসছে? টালি চিহ্ন 1। এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। আমাদের যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই, তাহলে আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। টালি চিহ্ন কিন্তু এই 1 এর মতো না। তাহলে দেখো আমরা এখানে কিন্তু সবগুলো মান আলাদা আলাদা লিখে রাখছি। টালি চিহ্ন আলাদা, সংখ্যার গণসংখ্যার হারগুলো আলাদা, এবং শ্রেণী ব্যক্তিগুলো আমরা সুন্দরভাবে আলাদা করে রাখছি। এখন আমরা যদি মধ্যক নির্ণয় করতে চাই, অর্থাৎ মধ্যকটা তম সংখ্যা বা তম পদ, এই তম পদ উল্লেখ করতে থাকলে পারে এটা যদি বের করতে চাই তাহলে আমাদের লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। কি লাগবে? ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা একটু সাইডে আরেকটা লাইন আমরা যদি শর্টের মাধ্যমে লিখে রাখি তাহলে তুমি আরো সুন্দরভাবে বুঝতে পারবা। খেয়াল করে দেখো, তাহলে আমাদের লাগবে কি? ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের এখানে একটু জায়গা কম, খেয়াল করে দেখো, ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা আমরা ছোট করে লিখে রাখলাম, জাস্ট একটু বুঝলেই হবে। এটা আহামরি তেমন কোনো বড় কিছু না, জাস্ট একটু বুঝলেই বুঝতে পারবা। দেখো এখানে গণসংখ্যা রয়েছে কত? 5। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে পরবর্তী গণসংখ্যার সাথে যোগ হওয়া, পরবর্তী গণসংখ্যার সাথে যোগ হওয়া। তাহলে এখানে প্রথমটা রয়েছে 5, তাই আমরা ক্রমযোজিত গণসংখ্যা লিখব কত? 5। এবং দ্বিতীয়টা গণসংখ্যা রয়েছে কত? 6। তাহলে 5 যোগ হচ্ছে 6, তাহলে আমাদের মেইন গণসংখ্যাটা পাওয়া যাচ্ছে। কত হচ্ছে? 5 যোগ 6 দিলে মানে হচ্ছে 11। এরপরে রয়েছে কত? 1। তাহলে এইটা এই 1 আর যদি 11 যোগ করা হয় তাহলে কত হয়? 12। তাহলে আমাদের এখানে কত আসলো? 12। তুমি যদি এবার এখানে গণসংখ্যা যোগ করো, অর্থাৎ n এর মান যদি একটু কল্পনা করো, তাহলে এখানে কি আসতেছে একটু খেয়াল করে দেখবা। এখানে কি আসতেছে? এখানে আসতেছে কত? 12। তাহলে এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা খেয়াল করে দেখলাম, এখানে মান আসছে কত? 12। এখানে n এর মান আসছে কত? 12। তাহলে আমরা যদি এই সূত্রটি জোড় না বিজোড় দেখো তো একটু খেয়াল করে দেখো তো, অবশ্যই জোড়। জোড় মান থাকলে কি হয়? এই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। যদি বিজোড় হয় তাহলে হবে প্রথম সূত্রটা। তাহলে জোড়ের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে আমরা একটু খেয়াল করে দেখো, এখানে কি হবে? এখানে সাইডে লিখে রাখবা কি? জোড় সংখ্যা। কি লিখবা? জোড় সংখ্যা।
জোড় সংখ্যা লেখার পরে আমরা যদি এখানে মধ্যক নির্ণয় করতে চাই, মধ্যকটা নির্ণয় করার জন্য অবশ্যই তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এখানে একটু লিখে রাখি যে অতএব মধ্যক সমান n ডিভাইডেড 2 তম পদ প্লাস n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড কত হবে, ডিভাইডেড ছিল 2। এটা হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু 2 ছিল, তাহলে একটু খেয়াল করে দেখো n এর মান কত, 12। তাহলে দেখো এখানে 12 ডিভাইডেড 2, এখানে প্লাস ছিল প্লাস দিলাম, এখানে কত ছিল n, তাহলে 12 ডিভাইডেড 2 প্লাস 1 ডিভাইডেড আরেকটা 2 ছিল 2। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করলে আমাদের যেটা রেজাল্ট হবে সেটা একটু খেয়াল করে দেখবা যে কি রেজাল্ট আসে। তাহলে এখানে ভাগ করলে কত হচ্ছে 6, তাহলে 6 প্লাস এ পাশে হচ্ছে কত 7, কারণ 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 হয়, 6 প্লাস 1 তাহলে কত হচ্ছে 7। তাহলে এখানে একটু ভাগ ছিল কত 2, তাহলে এখানে এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ দেব আবার, তাহলে 6 প্লাস 7 তাহলে কত হচ্ছে 13, তাই তো, ডিভাইডেড 2। তাহলে 13 কে যদি 2 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে কত আসতেছে, একটা অবশ্যই দশমিক মান আসতেছে, তাই তো, দশমিক মান আসতেছে না, একটু খেয়াল করে দেখো তো, দশমিক মান আসতেছে না, তাহলে কত আসতেছে দশমিক মান 6.5। 6.5 দিলে কত হচ্ছে, 6.5 দিলে কত হচ্ছে 13 হচ্ছে তো, 13 হচ্ছে তো, এখন একটু খেয়াল করে দেখো যে 6.5 এই মানটা ক্রমযোজিত কোন সংখ্যার মধ্যে রয়েছে, ক্রমযোজিত গড় সংখ্যা কোনটার মধ্যে রয়েছে, অবশ্যই 5 এর মধ্যে নাই, 11 এর মধ্যে আছে, 11 এর মধ্যে আছে, কিন্তু যেটার মধ্যে আছে তাহলে তার পরবর্তীতে ওভারটেক করা যাবে যাবে না, তার মানে যেটার মধ্যে আসে সেটাই আমাদের কি মধ্যক শ্রেণী, বোঝা গেছে। তাহলে আমরা এখানে কি করব, যে মধ্যক শ্রেণী হচ্ছে 11, ক্রমযোজিত গড় সংখ্যা 11 এর মধ্যে, এখানে একটু বাংলা লিখতে হবে, সে বাংলাটা লিখে নেওয়া, আমি বলে দিচ্ছি তোমরা একটু বাংলাটা লিখে নাও। সেই বাংলাটা হচ্ছে ক্রমযোজিত গড় সংখ্যা 11 এর মধ্যে, লিখে নাও, ক্রমযোজিত গড় সংখ্যা 11 এর মধ্যে 6.5 সংখ্যাটি রয়েছে, তাই এদের মধ্যক শ্রেণী, 7 থেকে 11 পর্যন্ত, ঠিক আছে। এই কথাটা তুমি লিখে দিবা লাস্টে, তাহলে এখানে নাম্বার কিন্তু ফুল পাই যাবে, বোঝা গেছে। তাহলে আমাদের কিন্তু অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে মধ্যক নির্ণয় করা শেষ। তাহলে এটা একটু স্কিপ করে হোক বা যে কোনো ভাবে হোক এটা তুমি তুলে নিতে পারো, ঠিক আছে। এর পরবর্তীতে আসো, এখানে যদি কোনো কারণে বিজোড় সংখ্যা হইতো, সে বিজোড় সংখ্যা আসছে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে একটা দেখি আমরা, বিজোড় সংখ্যার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবা, আমাদের এখানে কোনো কারণে বিজোড় সংখ্যা আসছে, তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখো 11 আসছে, কত আসছে 11 আসছে, এবার আসছে কত 11, তাহলে যদি 11 হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্রটা কি হবে, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা কি লিখবো এই পাশে আমরা কি লিখবো, যে বিজোড় সংখ্যা, কি লিখবো এখানে লিখবো বিজোড় সংখ্যা লিখে দিয়ে এখানে সূত্রটা কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, তাই হবে না, একটু খেয়াল করে দেখো তো, তাই হবে না। n সমান কত হচ্ছে 11 কি জন্য বিজোড় সংখ্যা সূত্র কি ছিল, এই এক নাম্বারটা, তাই তো। এখন এক নাম্বার সূত্র কি ছিল আমাদের, n + 1 / 2 তম পদ, এটা একটু খেয়াল করে দাও। তাহলে আমাদের এখানে কিন্তু বিজোড় সংখ্যার ক্ষেত্রে এই মধ্যক নির্ণয় সূত্র ছিল, এখানে আমরা এই মানটা বসাই দেব, n এর মান কত ছিল 11 + 2, 11 + 1 সরি, n 11 + 1 / 2 তম পদ। এখন তুমি এই 11 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 12, তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি 12 / 2 ইকুয়াল কত আসছে 6। তাহলে এবারে তুমি খেয়াল করে দেখো এই 6 তম পদ কি, এটা কিন্তু তম পদ, কি পদ এটা তম পদ, এই 6 তম পদ কোন শ্রেণীর মধ্যে রয়েছে, কোন গড় সংখ্যা কোনটার মধ্যে রয়েছে 11 এর মধ্যে রয়েছে, তাই না, 11 এর মধ্যে রয়েছে, 5 এর মধ্যে রয়েছে না, কারণ এখানে রয়েছে 5 পর্যন্ত রয়েছে, 5 এর অতিক্রম কিন্তু করতে পারে নাই, তাই না। আমাদের সংখ্যা হচ্ছে 6, তাহলে 5 এর মধ্যে কখনো থাকবে না, 6 11 এর মধ্যে কিন্তু অবশ্যই থাকবে না, 11 এর মধ্যে কিন্তু 6 আছে, তাই না, 12 এর মধ্যে 6 রয়েছে, তুমি বলতে পারো স্যার তাহলে 12 এর মধ্যে তো 6 রয়েছে, তাই না। আমাদের এখানে প্রথমেই যে পাওয়া গেছে 6, তাহলে পরবর্তীতে যাওয়ার প্রয়োজন আছে নাই, যদি কোনো কারণে এখানে 11 না থাকতো, ডিরেক্টলি যদি এখানে 12 থাকতো তাহলে আমরা কিন্তু 12 নিতাম, কারণ ওখানে ওই সংখ্যার ভিতরে এই 6 সংখ্যাটা আছে। তাহলে এখানে লাস্টে কি লিখবা, প্রথমটার ক্ষেত্রে যে বাংলাটা লিখেছি ওই সেম ভাবে লিখবা,
যে ক্রমযোজিত গণসংখ্যা 11 এর মধ্যে 6 তম পদটি রয়েছে, অতএব এখানে মধ্যক শ্রেণী হবে 7 থেকে 11 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এখানে পাচ্ছি কত, মধ্যক শ্রেণীটা পাচ্ছি কত 7 থেকে 11 পর্যন্ত। এই উৎপাদকটা কি ছিল, উৎপাদকটা ছিল হচ্ছে অবিচ্ছিন্ন চলক বা অবিচ্ছিন্ন মান। তাহলে আমরা হচ্ছে বিচ্ছিন্ন মানের ক্ষেত্রে একটু যদি দেখি তাহলে কি আসে, বিচ্ছিন্ন মানের ক্ষেত্রে দেখি